ডক্টর সাবরিনা হক, আপনি জানেন যে শুধু বাংলাদেশই না, সারা ওয়ার্ল্ডেই আপনার এই যে ওবেসিটি বা মোটা হওয়া এবং মোটা হওয়ার সাথে সাথে এর সাথে রিলেটেড কিছু রোগ আছে। একটা আছে ডায়াবেটিস, একটা আছে আপনার হাই ব্লাড প্রেশার, দেন শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে হাঁটুতে আপনি জানেন যারা মুটিয়ে যায় তাদের হাঁটতে খুব সমস্যা হয়, আলটিমেটলি হাঁটু অপারেশন পর্যন্ত করতে হয়। অ্যান্ড দেন এইটার সাথে রিলেটেড আরও অনেক ডিজিজ, যেটা তাদের আর্লি, আপনার অনেক সময় অনেকে দেখা যায় যে বয়সে তিনি হাঁটার কথা সেই বয়সে তিনি বিছানায় পড়ে গেছেন, এই অবস্থা হয় তাদের। এবং ডায়াবেটিস হচ্ছে একটা এমন এক ডিজিজ যে আপনার শরীরের পুরো সিস্টেমকেই আপনার উইক করে ফেলে। সো এই যে অবস্থা, এই অবস্থা থেকে বাঁচার পথ কী এবং এর চিকিৎসা কী আপনার? জি, তো আনফরচুনেটলি ওবেসিটি না হলে এক্সেস ওয়েট, এটা অনেক ধরনের জিনিসকে এফেক্ট করে, স্পেশালি যারা ইয়াং এজ না হলে যাদের এজটা অত বেশি না, ওদের ক্ষেত্রে ডিপ্রেশন, লো মুড, লো সেলফ এস্টিম, স্কুলে পুয়ার পারফরমেন্স। ইয়াং মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম, মানে হচ্ছে পিরিয়ড ইরেগুলারিটি, ফার্টিলিটি প্রবলেমস, এসব অনেক কমনলি দেখা যায়। আবার ইয়াং মেলদের ক্ষেত্রে ডিপ্রেশন, লো মুড ছাড়াও ইয়াং মেলদের আবার সাবস্টেন্স অ্যাবিউজ আরো বেশি হয়। ওরা পিয়ার প্রেশারের উপরে আরো বেশি ইনফ্লুয়েন্সড থাকে, ডিপ্রেশন, ব্লাড প্রেশার, হাইপার কোলেস্টেরল, তারপর আবার ঘুমাতে যাওয়ার সময় সমস্যা, এটাও দেখা যায়। আমরা যারা আরেকটু ওল্ডার পপুলেশনে দেখা যায় যে আস্তে আস্তে ডায়াবেটিসের সাথে সাথে ব্লাড প্রেশার, তারপর হার্টের সমস্যা, পা ফুলে যাওয়া, হাঁটতে আরো সমস্যা। আর আগেকালে মানে হচ্ছে যে 20 বছর আগে ডাক্তার অফিসের কাছে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তাররা বলতো যে ডায়েট করতে আর ওয়েট লসটা করতে। কিন্তু আমরা যেটা দেখছি সায়েন্স অনুযায়ী ওয়েট লসটা আসলে অত ইজি না। ওয়েট গেইন করাটা, ওজনটা বেড়ে যাওয়াটা খুবই ইজি, কিন্তু আমাদের ব্রেইন, আমরা তো অনেক বছর ধরে, হাজার হাজার বছর ধরে আমাদের ব্রেইনটা প্রোগ্রাম করা হয়েছে যে সার্ভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য। তো আমাদের সেই সার্ভাইভাল মেকানিজমটা তখন শুরু হয়ে যায় যখন আমরা সেই ওয়েট গেইনটা করি, কারণ কি আমাদের ব্রেইনটা ভাবে যে এক্সট্রা ওয়েটটা আমাদেরকে বেঁচে থাকতে হেল্প করবে। এই জন্য যারা একবার ওয়েট গেইনটা করে ফেলে, ওয়েট লস করতে আর ওয়েট লসটা মেনটেন করতে খুবই সমস্যা হয়। আর এই ওয়েট লসটা হেল্প করতেই ওবেসিটি ওষুধগুলো হেল্প করে। জি, সো সো ওবেসিটির যে ট্রিটমেন্ট বা ঔষধ যেটা বললেন, ঔষধ কি আছে এবং যেটা ওবেসিটি দিয়ে, মানে এমনি অনেকে বলে যে এক্সারসাইজ করবেন, হাঁটাহাঁটি করবেন, আপনি রাইস কম খাবেন, মিষ্টি খাবেন না, বেশি করে এক্সারসাইজ করবেন, তাহলে আপনার ওবেসিটি কমে। কিন্তু আপনি যেটা বললেন যে ইটস ভেরি টাফ। সামটাইম দেখা যায় যে কেউ একটু যদি 1 পাউন্ড একটু আপনার কমায়, দেন 1 সপ্তাহ পরে আবার দেখা যায় একটু খাওয়া দাওয়া যদি রেগুলার করে তাহলে আবার বেড়ে গেছে আপনার। সো ইটস ভেরি টাফ টু আপনার রিডিউস করা। বাড়াটা অনেক ইজি, যে আপনি যদি একটু বেশি, মানে আমাদের বাঙালি স্টাইলের একটু উপাদেয় খাবার দাবার খান, মুরগি, পোলাও, রোস্ট, মিষ্টি, আপনার দই, মিষ্টি দই, দেন ভেরি ইজি টু গেইন দি ওয়েট। কিন্তু কমানোটা ভেরি টাফ। সো মেডিসিনের উপর অনেকে ডিপেন্ড করতে হয়। এখন কি মেডিসিন আছে এটার জন্য আপনার? জি, তো ওবেসিটির ক্ষেত্রে যেটা সমস্যাটা হয় হচ্ছে যে আমরা খাবারটা বেশি পরিমাণে খেয়ে ফেলি আর আমরা এনাফ মুভ করি না। কিন্তু ওবেসিটির এই সমস্যাটা হচ্ছে যে শুরুর দিকে যখন ওজন অনেক বেশি থাকে, তখন ওয়েট লস করার জন্য সেই এক্সারসাইজটাও করতে অনেক ডিফিকাল্ট হয়, কারণ কি সেই এক্সট্রা ওজনে হাঁটুতে প্রেসার করে, হাঁটুতে ব্যথা করে, হিপ পেইন করে। এই জন্য ওবেসিটি ওষুধ কাজ করে হচ্ছে সেই খাবার সেই ইচ্ছাটা কমায় দেয়, আর কম খেলে পেটটা ভরা ভরা লাগে। তো ওবেসিটি ওষুধ অনেক ধরনেরই আছে। যাদের ডায়াবেটিস থাকে ওদের জন্য কয়েকটা ওষুধ কভার করাটা আরেকটু ইজি কভারেজ। যাদের ডায়াবেটিস থাকে না ওদের জন্য অনেকগুলো ওষুধ আছে, কিন্তু ওইসব অন্য ফর্মে, ট্যাবলেটের মাধ্যমে। তো ওবেসিটি ওষুধ যারা নেওয়া শুরু করে, রেজাল্টটা, যদি কেউ ওবেসিটি ওষুধ না নেয় তাহলে দেখা যায় যে 1 সপ্তাহে 1/2 পাউন্ড থেকে 1 পাউন্ড লুজ করা যায়। কিন্তু ওষুধের সাথে সাথে যদি কারো হরমোনাল ইস্যু না থাকে তাহলে 1 থেকে 2 পাউন্ড পার সপ্তাহ লুজ করা যায়। আর ওবেসিটি ওষুধগুলো হেল্প করে যে খাবার সেই ইচ্ছাটা যেহেতু কমায় দেয়, তখন হেলদি ডায়েটটা খেতে আরো বেশি ইজি হয়। তো এমন না যে ওবেসিটির জন্য ওষুধ খেলেই ওয়েটটা লুজ হয়ে যাবে। ওবেসিটি ওষুধটা 50% অফ দ্য জব করে, বাকি 50% হচ্ছে যে মাইন্ড কন্ট্রোল। আর যেহেতু ওবেসিটি ওষুধটা হেল্প করে সেই খিদাটা কমানোর জন্য,
ওবিসিটি ওষুধ আরো হেল্প করে ভালোভাবে খাওয়ার ওয়েটাতে স্টিক করার জন্য। তো দুইটাই একই সাথে হতে হয়। So what is the medicine? কি ধর মেডিসিনটা কি? So there are many, অনেক ধরনের ওষুধ আছে। জি। এগুলো ধরনের ওষুধ হচ্ছে injectable, ওইসব হচ্ছে আমরা রিসেন্টলি স্পেশালি লাস্ট 5-10 বছরে খুব কমনলি ইউজ হচ্ছে। ওইটা সপ্তাহে একবার। কারো কারো ডায়াবেটিস এর কারণে ওইসব আপনি কি অজেম্পিকের কথা বলছেন? জি, Ozempic, Mounjaro, আচ্ছা। Wegovy, tirzepatide, Zepbound একই ধরনের ওষুধ সপ্তাহে একবার ইনজেকশনের মাধ্যমে। যাদের ইন্স্যুরেন্স এসব ওষুধ কভার করে না, যদি ডায়াবেটিস না থাকে, না হলে যদি কমার্শিয়াল ইন্স্যুরেন্স না থাকে, তাহলে অন্য ধরনের ওষুধও আছে যেসব ট্যাবলেট। আসলে ট্যাবলেট গুলোই আমরা অনেক বছর ধরে ইউজ করতাম এসব ওষুধ আর এত বেশি পপুলার হওয়ার আগে। তো এখনো ট্যাবলেট গুলো খুব ভালোভাবে কাজ করে, কিন্তু ট্যাবলেট গুলো প্রেসক্রিপশনের মাধ্যমে, আর ট্যাবলেট গুলোকেও ইউজ করতে হয় সেফলি। কয়েকটা কন্ট্রাইন্ডিকেশন আছে, মানে হচ্ছে যে কয়েক কেসে ট্যাবলেট ইউজ করা যায় না, না হলে যে কোনো ওবিসিটি ওষুধ ইউজ করা যায় না। স্পেশালি হচ্ছে যদি কোনো ওমেন প্রেগন্যান্ট হতে চায়, না হলে যদি কোনো ওমেন ব্রেস্ট ফিড না হলে ল্যাকটেট করে, তাহলে আর ওইসব ওষুধ ইউজ করা যায় না। আর অ্যাকচুয়ালি ওইসব ওষুধ বন্ধ করতে হয় 3 মাস আগে, প্রেগন্যান্সি প্ল্যানিং এর আগে। আর কারো কারো ক্ষেত্রে যাদের অনেক ধরনের কমপ্লিকেশন আছে, যেরকম যাদের অনেক অ্যাডভান্সড লিভারের সমস্যা, না হলে ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার থাকে, ওদের কেসেও ইউজ করা যায় না। কিন্তু মেজরিটি অফ দ্য পপুলেশন, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ওইসব ওষুধ ইউজ করা যায়, আর ওইসব ওষুধ এনাফ ইউজ হচ্ছে না কমিউনিটিতে। সো আপনি যে ওষুধগুলোর কথা বললেন, সো আমি যদি অজেম্পিক নেই বা এই যে আপনার অন্য যে ওষুধগুলো আপনি ট্যাবলেট বললেন, রাইট, হোয়াট অ্যাবাউট দ্য সাইড এফেক্ট? জি, তো সব ওষুধেরই সাইড এফেক্ট আছে। ব্লাড প্রেশার ওষুধেরও সাইড এফেক্ট আছে, কোলেস্টেরল ওষুধেরও সাইড এফেক্ট আছে। ওবিসিটির মেডিসিনের যেই কমন কোয়েশ্চেনটা যেটা আমাকে পেশেন্টরা জিজ্ঞেস করে হচ্ছে যে, আমি ওবিসিটি ওষুধটা নিচ্ছি, তারপর আমি কখন বন্ধ করব, না হলে ওয়েট লসটা করছি বন্ধ করে ফেলা যাবে না কিনা। ওবিসিটির ট্রিটমেন্টটা হচ্ছে ব্লাড প্রেশার মতন, ব্লাড প্রেশার ট্রিটমেন্ট করার মতনই। আপনি যতদিন ওষুধটা খাচ্ছেন ততদিন ওয়েটটা কম থাকবে। কিন্তু এমন কোনো কেসে আমরা ট্রাই করি যে ওষুধটাকে বন্ধ করে দিতে। ওষুধ বন্ধ করার জন্য সবচেয়ে ম্যাক্সিমাম হেল্প করে যদি আপনি রেগুলার মাসল এক্সারসাইজ করেন, মানে স্ট্রেংথ ট্রেনিং। কারণ কি যত আপনি মাসল ম্যাসটাকে অ্যাক্টিভ রাখবেন, তত মাসলটা মেটাবলিজমটাকে অ্যাক্টিভ বাড়াবে। মানে হচ্ছে যে আপনার সেই এনার্জি এক্সপেন্ডিচার, যেই খাবার থেকে যেই এক্সট্রা খাবারটা খাচ্ছেন, ওইটাকে মাসলটা বার্ন করে ফেলবে। আর আরেকটা জিনিস যেটা হেল্প করে হচ্ছে ভালো মতো প্রোটিন খেতে। তো যদি আপনি প্রোটিন খান, পেটটা আরো ভরা ভরা লাগবে, সেই স্যাটিসফাইড ফিলিংটা থাকবে। কারণ কি কার্বোহাইড্রেট খুব ইজিলি বার্ন অফ হয়ে যায়, কিন্তু প্রোটিনটা আরো স্যাটিসফ্যাকশনটাকে বাড়ায়। সো প্রোটিন বলতে আপনি কি ধরনের প্রোটিন বোঝাচ্ছেন? তো প্রোটিন মানে হচ্ছে যে আমরা লিন প্রোটিন এনকারেজ করি। লিন প্রোটিন মানে হচ্ছে যে যেসব প্রোটিনে ফ্যাট কম থাকে, যেরকম চিকেনের স্কিনটা ছাড়া গ্রিলড চিকেন। কিন্তু আপনি যদি একই চিকেনটাকে ব্রেডিং দিয়ে চিকেন নাগেট বানায় ফেলেন, একই হেলদি খাবারটা আনহেলদি হয়ে যাচ্ছে। তো লিন চিকেন, লিন ফিশ, রেড মিট খুব মিনিমাল, মানে বিফ, মাটন, পর্ক এসব জিনিস খুব মিনিমাইজ করতে হবে। আর প্রসেসড ফুড খুব মিনিমাল। যারা ভেজিটেরিয়ান ডায়েট খান, ওদেরকে আরেকটু কেয়ারফুল হতে হয়। কারণ কি ডালে, বিনস, লেন্টেলস এসবে প্রোটিন থাকে, কিন্তু এসবে কার্বোহাইড্রেটও অনেক বেশি থাকে। তো একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে যে বেশি করে লেন্টেল, না হলে বেশি করে ডাল জাতীয় জিনিস, আর খুব কম ভাত পরিমাণ মতো খেতে হবে। আর অনেক সময় আমরা দেখি যে স্পেশালি যাদের প্রোটিন রিকোয়ারমেন্ট বেশি, ফর এক্সাম্পল যারা মেলস, বায়োলজিক্যাল মেলস, ওদের যেহেতু মাসল ম্যাসটা বেশি, আর যখন মাসল স্ট্রেংথেনিংটা করা শুরু করে, তখন প্রোটিন রিকোয়ারমেন্টটা, শরীরের প্রোটিন যতটুকু নেসেসারি ওইটা আরো বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে প্রোটিন পাউডার ইউজ করাটাই সবচেয়ে প্র্যাকটিক্যাল হয়। আর একটা প্রোটিন পাউডারে 1 স্কুপে থাকে 25 গ্রামস অফ প্রোটিন। তো এটা ওটমিলের সাথে, না হলে গ্রিক ইয়োগার্ট, না হলে কোনো একটা স্মুদির সাথে মিক্স করে দিলে প্রোটিন ইনটেকটা সাফিসিয়েন্ট থাকে। তখন সেই খিদাটা লাগে না যে একটু পরে আরো কয়েকটা ফ্রাইজ খাই, তাহলে সামোসা খাই। এই খাবার সেই আর্জটা কমায় দেয়। তো প্রোটিন আপনি যেটা বললেন যে ডাল ইজ ওয়ান অফ দি মেজর সোর্স অফ প্রোটিন। আমরা যেটা খাই চিকেন, বাট চিকেন আমরা যেটা রান্না করে খাই, আমরা নট ফ্রাই অর নাগেট,
আমরা রান্না করে যেটা খাই, আপনার বাজার থেকে ফ্রেশ চিকেন কিনে এনে, হাউ অ্যাবাউট দিস? Yeah, so that's a very good question. So আপনার কোয়েশ্চেন হচ্ছে যে চিকেনটা কিভাবে ভালো করে হেলদি ভাবে কুক করা যায়। আমাদের কালচারে আমরা মেইন যেটা দেখি হচ্ছে আমাদের ফুডটা অনেক ডিলিশিয়াস হয়, কিন্তু আমরা অনেক বেশি তেল দিয়ে রান্না করি। তো সবচেয়ে ভালো হয় যে খুব কম তেলে, আর খুব কম তেল মানে হচ্ছে যে একদম মোনো আনস্যাচুরেটেড, যেরকম ভেজিটেবল অয়েল, অলিভ অয়েলও ঠিক আছে, কিন্তু পরিমাণটা মেইন জিনিস। 1 টেবিল স্পুন অলিভ অয়েলে 120 ক্যালোরিজ থাকে। তো নর্মাল একটা অ্যাভারেজ মেল না হলে ফিমেলের অন অ্যান অ্যাভারেজ 1800 ক্যালোরি টু 2200 ক্যালোরি লাগে। তো খুব ইজিলি যদি হাই ক্যালোরি, হাই এক্সেসিভ অ্যামাউন্ট অফ অয়েল ইউজ করেন, মানে 5 টেবিল স্পুনের বেশি, ওইটা একটা মিলের চেয়ে বেশি হয়ে যায়, শুধু তেল অংশটাই। তো এক একজনের জন্য এক এক বেলার জন্য 1 টেবিল স্পুন থেকে 2 টেবিল স্পুন ম্যাক্সিমাম। তো আমরা যেভাবে দোকানে খাই, দোকানে খেলে খুব ইজিলি তেলের পরিমাণটা বেশি হয়ে যায়। ওকে, সো হোয়াট অ্যাবাউট দি আপনার একটা জিনিস ফ্রুটস, রাইট? আমরা সবাই বলি যে ফ্রুটস খাবেন, বাট দেয়ার ইজ অলমোস্ট অল দ্য ফ্রুট দে হ্যাভ লট অফ সুগার। সো ফ্রুটসের ব্যাপারে আপনার কি সাজেশন কি? তো ফ্রুটস ডিপেন্ড করে যে কারো কি ডায়াবেটিস আছে নাকি না, কারো ইনসুলিন রেজিস্ট্যান্স আছে নাকি না। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে আপনার নিজের শরীর থেকে যে ইনসুলিনটা তৈরি হয়, ওই ইনসুলিনটার লেভেলটা কি বেশি হাই নাকি না। যাদের নিজের শরীর থেকে ইনসুলিন অনেক বেশি করে তৈরি করে ব্লাড সুগারটাকে কন্ট্রোল করার জন্য, ওদেরও সুগারটাকে একটু কন্ট্রোল করে খেলে ওয়েট লসটা আরো ইজি হয়। তো ফ্রুটস, যেসব ফ্রুটস ব্লাড সুগার অনেক বেশি বাড়ায় ফেলে, ওইসবকে একটু কম খেলেই ভালো। যাদের সুগার প্রবলেম থাকে বেরিজ খেলে সবচেয়ে বেস্ট। কিন্তু ইন জেনারেল ফ্রুট অ্যাকচুয়ালি অনেক হেল্প করে যাদের ডায়াবেটিস না থাকে, কারণ কি ফ্রুটটা ফাইবারের ইনটেক বাড়ায়। আর যখন ফাইবারের ইনটেকটা হাই থাকে, তখন কোনো ওবেসিটির ওষুধ যেরকম ozempic, wegovy, manjaro এইসবের সাইড ইফেক্ট যেরকম কনস্টিপেশনটা কম হয়। তো ফ্রুট খুবই হেল্পফুল, কিন্তু জানতে হবে যে কারো কি ডায়াবেটিস আছে নাকি ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, যেন আরো স্পেসিফিক রেকমেন্ডেশন দেওয়া যায়। ওকে, আমাদের হাসান ভাই আছেন, উনি মাঝে মধ্যে সাজেশন চান। সো যাদের বয়স ধরেন 50 অ্যাবাভ অ্যান্ড ডায়াবেটিক আছে, তাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? তো ডিপেন্ড করে যে কিডনি ইস্যুস আছে নাকি না, হার্টের প্রবলেম আছে নাকি না। যদি কিডনির ইস্যু না থাকে, হার্টের প্রবলেম না থাকে, তাহলে ডিপেন্ড করে যে ডায়াবেটিস আছে নাকি না। যদি ডায়াবেটিস থাকে তাহলে মেটফরমিন অনেক হেল্প করে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমানোর জন্য। আর যদি ডায়াবেটিস না থাকে তাহলে ডিপেন্ড করে যে ডায়েটটা কিরকম, এক্সারসাইজ লেভেলটা কিরকম। ওকে, so Hassan bhai, Dr. Sabrina Hawk is specialized. Thank you. A few questions. First, about metformin. Mixed messages পাচ্ছি আমরা। metformin একদিকে বলা হচ্ছে, আপনি বললেন এটা ভালো, অন্যদিকে পত্রপত্রিকায় লেখা হচ্ছে metformin খাবেন না, বিষের মতো। What is the true story behind metformin? So the most common concern that I get from patients is, will metformin cause my kidney failure? Or someone told me, my friend told me that their cousin's uncle took metformin and then their kidneys failed. Unfortunately, in real life, what we actually see happening is that the high blood sugar and the high blood pressure causes end organ damage. Like it can cause heart complications, kidney complications. It's because the high blood sugars were not treated, it's because the high blood pressure was not treated, that there has been kidney damage. Metformin is a good medication, but at the same time, your kidney function tests have to be monitored. So in some situations, we do not use metformin. For example, if someone has kidney issues, or if someone has liver issues, or if someone has had any type of heart surgery or lung surgery, then we don't use it for that period of time. But in young people or in older people who have regular kidney tests being monitored, metformin is a really good medication. And actually in obesity medicine, which is the topic that we're discussing, oftentimes I see patients who have insulin resistance, so high levels of insulin, in whom metformin was not given, and they find it very difficult to lose weight. They actually gain weight on other weight loss medications just because their insulin resistance was not treated. So all medications are good and bad. We just have to look into the details and specific risk factors. Thank you. One more question.
My A1C is under 7, which is good for my age. Okay, but I see spikes pretty often after each meal. It slows down, and in my case, almost every night around 3 a.m., I have a call from my glucose monitor. Go hurry, get some food. A spike, and I have a warning. মানে আপনার balance it out. হাসান ভাই, এটা কি আপনার হঠাৎ করে মানে ব্লাড সুগার খুব হাই হয় এন্ড দেন ফল করে ফেলে, রাইট? সেটাই বলছি আমি, আমার খাওয়ার পরেই অনেক হাই হয়ে যাচ্ছে। আমি খুব কম, আমি ইনসুলিন নিই আমি খুব কম, কিন্তু তিনটের হাতের দিকে আসলেই আমার সুগার ফল করা শুরু করে। মানে ভোরের দিকে, ভোর 3টার দিকে? ভোর 3টার দিকে, এটা প্রতিদিনের ঘটনা। জি। Dr. Sabrina, what is the suggestion? So I can talk about diabetes forever. It depends on how much you have. So for diabetes, it's very complicated. I'm very curious what your medications are and what your kidney test is. So I don't know if my kidney is good. My kidney is good. My prostate is good. My blood pressure, you're right, but I take medication. And what kind of insulin are you taking? Do you know the both 5 units, short 𝐎𝐿 and the other one, whatever it's called, I don't remember right now. Short acting and the long acting one. So for people who have low blood sugars in the middle of the night, it depends on how low your blood sugars go. CGM, continuous glucose monitors, are not 100% accurate, especially when the numbers in the lower range. So if someone has low blood sugar and if they're symptomatic, meaning if you're having sweating, palpitations, dizziness, sudden weakness, and if your blood sugar is low, you would still need to check with finger stick. I would wash my hands with water, not with alcohol, because alcohol can cause a false positive rise in blood sugars. To get a very accurate reading, wash your hands with soap and water, check your blood sugars. If your finger stick blood sugar is actually low, that's a true low. And if it's a true low, and if you're on long-acting insulin like 𝐎𝐿, which lasts in our body for 48 hours, then your dose needs to be lowered. Good. Thank you, Dr. Sabrina Haq. আপনি একটা ইনভয়েস করে পাঠিয়ে দিবেন যে আপনি যে ফ্রিজ আপনার অ্যাডভাইস করলেন, ইনভয়েস করে পাঠাবেন একটা। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে, ডক্টর সাবরিনা হক। থ্যাংক ইউ আপনাকে।